নমস্কার, আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলে এবং আমার ক্লাসে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ এবং আমার নাম নন্দিতা ঘোষ। আমি সাধারণত আপনাদের বাংলা বিষয় পড়তে এবং জানতে সাহায্য করে থাকি। সাথে সাথে সিডিপির বিষয়টাও, কিন্তু আজকে সিডিপির ক্লাস নেই, আজকে আমরা বাংলা ক্লাস নিয়ে যুক্ত হয়েছি। এবং তার আগে যেটা বলার বিষয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে কিন্তু আমরা একটা এক্সাম সেট নিয়ে আলোচনা করব। আপনার মনে হতে পারে এক্সাম সেটটা কিরকম, কি জন্য এবং কি বৃত্তান্ত, বাকি ডিটেলসে আসবো, আগে এক্সাম সেট সম্পর্কে বলে নিই। আমরা সাধারণত ভাবে এখানে এসএলএসটি ক্লাসেস গুলো পড়িয়ে থাকছি, যেগুলো নবম দশমকে সামনে রেখে, আপাত মুহূর্তে দাঁড়িয়ে নবম দশমকে সামনে রেখে, এবং তার সাথে সাথে ব্যাকরণ সাহিত্যের ইতিহাসের পর্বগুলোতে আমরা ধীরে ধীরে একটু একটু করে যাব। ক্লাসগুলো আপনারা ফলো করলে আশা করছি আপনাদের প্রত্যেকের হেল্প হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি করাচ্ছেন ম্যাডাম? এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করাচ্ছি সেটা হচ্ছে, তোমরা দেখতেই পারবে যে এটা আমাদের ক্লাস নম্বর 5। তার আগে 4টে ক্লাস হয়েছে। 4টে ক্লাসে যে যে গল্পগুলো হয়েছে সেটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ইলিয়াস, ধীবর বৃত্তান্ত এবং দাম, এই 4টি আমাদের গল্পকে করানো হয়েছে। এবং তার সাথে আমি আপনাদের জানিয়েছিলাম যে তার সাপেক্ষে যে সকল প্রশ্নপত্রগুলো হতে পারে বা হয় সেটুকুনি আমি কিন্তু আপনাদের করাবো। এবং এরকম ভাবেই প্রত্যেক সপ্তাহে 4টে করে মোটামুটি ভাবে আমরা গল্প বা কবিতাকে শেষ করব। কোনো কোনো সময় সাহিত্যের ইতিহাস বা ব্যাকরণের আলোচনা আমরা করতে পারি। সেক্ষেত্রে এভাবে রেখে তারপর তার সাথে আমরা কিন্তু এক্সাম সেট একটা আলোচনা করার চেষ্টা করব। এবারে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে আমি কে এবং কিভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। আমি নন্দিতা ঘোষ, এবং আমি সাধারণত ভাবে চেষ্টা করছি যাতে আমাদের যারা এসএলএসটি ক্যান্ডিডেটস রয়েছে, যারা নিজের মতো করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, অনেকেই আছেন যারা বহু বছর ধরে পড়াশোনার মধ্যে আছেন, তাদেরকে তেমন ভাবে গাইডেন্সের তাদের প্রয়োজন নেই, কিন্তু সাথে কিছু থাকলে ভালো হয়। কারোর অর্থনৈতিক অসচ্ছলতাও থাকতে পারে, এই সকল কারণগুলো থাকতে পারে। তো আমি এজন্য বলছি কথাগুলো, কারণ এই ক্লাসগুলো কিন্তু পুরোপুরিভাবে ফ্রি অফ কস্ট আপনি কিন্তু পাবেন, এবং এর কোনো কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্য নেই। আমি কেবলমাত্র আমার স্টুডেন্টসের বা আমার সাধারণ সাথে থাকা সহপাঠী বা আরো যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সাহায্যের উদ্দেশ্যে এই চ্যানেলটি খোলা। অবশ্যই অনেকের দরকার হতে পারে, অনেকের একেবারেই দরকার না হতে পারে, সেটা আলাদা বিষয়। আমি আমার দিক থেকে আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। যদি কারোর একজনেরও সাহায্য লাগে তাও আমার ক্লাসটি সার্থকতা পাবে। আমি এইভাবে ক্লাসটি করাচ্ছি। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এবং এই 4টি যেই গল্প এবং কবিতার কথা আপনাকে বললাম, সেই 4টি গল্প এবং কবিতার উপরে আমরা কিছু কোয়েশ্চেন আজকে দেখার চেষ্টা করব। এবং প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা নবম শ্রেণী হোক না কেন, দশম শ্রেণী হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এভাবেই এগিয়ে যাব। হয়তো বৃহৎ অংশে যেই কবিতা বা গল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব হবে না। কিভাবে? পাঠ করা সম্ভব হবে না। অবশ্যই কোয়েশ্চেন অ্যান্সার, তার সম্পর্কে ডিটেলস ধারণা এবং তার রসবিচার অবশ্যই আমরা করব। চলে আসি টপিকে। যদি 4টে আমরা কবিতা এবং গল্পের নাম করি, কিভাবে আমরা গল্প ও 3টে 4টেকে আমরা মনে রাখবো? সবসময় আমাদের সিলেবাস সম্পর্কে জানবে যদি প্রপারলি ধারণা থাকে, তাহলে জানবে যে পরীক্ষার অর্ধেকের বেশি অংশ আপনার কাছে ক্লিয়ার এবং পরিষ্কার। আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন সেই রাস্তাটি চেনা আপনার দরকার, বা কতটা পরিচ্ছন্ন আছে সেটা দরকার, সেটা আগে করে তারপর রাস্তা চলার কাজ কিন্তু অনেক বেশি সহজ এবং স্মুথ হয়। তার জন্য বলছি একটুখানি গুছিয়ে প্র্যাকটিস করা এবং কাজ করা স্টার্ট করবেন। যারা অনেক সময় কাজে যুক্ত থাকেন তাদের জন্য আমার ক্লাসগুলো কিন্তু অনেক হেল্প হবে। যারা সরাসরি ভাবে কোনো ইনস্টিটিউটে যুক্ত হননি তাদের জন্য হেল্প হবে, এবং বিশেষ যারা এক্সপিরিয়েন্স রয়েছেন তাদের জন্য আমি আশা করছি ক্লাসেসগুলো হেল্প করে। অনেকগুলো নেগেটিভিটির মধ্যে দিয়ে বিষয়গুলো যাচ্ছে, তবু আমরা পজিটিভিটির সাথে এগিয়ে যাব। কারণ আমার ব্যক্তিগতভাবে কোথাও মনে হয় যে 10 বছর পরে কারোর চাকরি চলে যাওয়ার থেকে 10 দিন পরে যদি চাকরির পরীক্ষাটা স্টার্ট হয়, তাতে যদি কোনো সুরাহা থাকে, তাহলে সেটা হয়তো অনেক ভালো। একটু চলে আসি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি একটি কবিতা, আপনি মনে রাখবেন এটা। এবং এই কবিতাটি কে লিখছেন? মুকুন্দরাম চক্রবর্তী লিখছেন, এ কথাটিও আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটি কথা বলবো সেটা হচ্ছে ইলিয়াস। ইলিয়াস হচ্ছে কি আমাদের একটি গল্প, এবং এখানে আমরা উফা প্রদেশের কথা পাবো, এবং যিনি লিখছেন তার নাম হচ্ছে লিও টলস্টয়। এবং এর সাথে সাথে আপনাকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের এই যে আমি বললাম যে উফা প্রদেশের ইলিয়াসের গল্প, এটা কিন্তু তর্জমা করা একটি গল্প, এবং যিনি তর্জমা করেছেন তিনি কিন্তু আমাদের মনীন্দ্র দত্ত।
মাথায় রাখতে হবে আমাদের যে ইলিয়াস গল্পটি কিন্তু করেছিলেন বা ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন তিনি কিন্তু মনীন্দ্রগুপ্ত। তার সাথে সাথে ধীবর বৃত্তান্তের ক্ষেত্রেও আমরা কিন্তু এরকম তর্জমা করা একজন মানুষকে পাবো। তিনি তর্জমা বা সংক্ষেপিত বা সম্পাদিত আপনি বলতে পারেন তর্জমায় আমরা তাকে কিন্তু পাই, তিনি হচ্ছেন কি সত্যনারায়ণ চক্রবর্তী। এবং তার সাথে যেটা মাথায় রাখতে হবে আমাদের এই ধীবর বৃত্তান্ত মূলত ভাবে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্কের অন্তর্গত একটি নাটকের রূপ। এবং যদি লেখক হিসাবে জানতে চান তাহলে কিন্তু লেখক হিসাবে আমরা কিন্তু সেখানে কালিদাসকেই দেখতে পারবো। এটা আপনাকে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জেনে রাখতে হবে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ক্ষেত্রে মুকুন্দরাম চক্রবর্তীকে দেখলেন, ইলিয়াসের ক্ষেত্রে লেখক হিসাবে আমাদের লিও টলস্টয়কে দেখতে পেলেন এবং মনীন্দ্র দত্তকে দেখতে পেলেন তর্জমার ক্ষেত্রে। ধীবর বৃত্তান্তের ক্ষেত্রে সত্যনারায়ণ চক্রবর্তীকে আমরা ধীবর বৃত্তান্তের হিসাবে দেখতে পেলাম। এবং তার সাথে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে তার যিনি লেখক তিনি হচ্ছেন গিয়ে কালিদাস। দাম গল্পের ক্ষেত্রে নারায়ণ চক্রবর্তীকে আপনি দেখতে পারবেন লেখক হিসাবে। এটি একটি গল্প। আপনার কাছে ক্লিয়ার প্রথমে থাকা দরকার কোনগুলো গল্প এবং কোনগুলো কবিতা। 7 দিনের বিষয়বস্তু নিয়ে আমরা হাজির হব এবং আপনাদের প্রত্যেক দিন কিন্তু এখন ক্লাস দেওয়া হবে, কারণ আপনাদের হাতে বেশি সময় নেই। দুপুর 2টোর সময় আপনাদের প্রত্যেক দিন ক্লাস আপলোড হবে। আমি আপনাদের এইটুকুনি বলতে পারি এই ক্লাসগুলো প্রত্যেকটি আপনার জন্য ভীষণ উপকারী হবে। যেই 4টে বললাম আশা করি আর কোনোদিন ভুলবেন না। এতবার করে বলার একটাই কারণ এখানে পড়ে এখানে শিখে এখানেই জেনে যান। তারপরে আরো নতুন কিছু যদি শিখতে হয় আপনি নিজে থেকে শিখুন, সাহিত্যের ইতিহাস পড়ুন, ব্যাকরণ প্র্যাকটিস করুন। অবশ্যই এখানেও করানো হবে। তবে আপনি যাতে এই ছোট ছোট প্রশ্নের জন্য ছোট ছোট বিষয়গুলো দৃষ্টিতে আনার জন্য আপনাকে যেন খুব একটা বেশি কষ্ট না করতে হয় তার জন্য এই ক্লাসগুলো তৈরি করা। একটু সঠিকভাবে চলে যাই আমরা প্রশ্নপত্রের দিকে, আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার এবং বোঝাতে পারলাম। আচ্ছা, আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এতদিন পর্যন্ত বুধবার, শুক্রবার এবং শনিবার দিন করে ক্লাসেস দিতাম। আমি আপনাদের বারবার করে এখন একটু বলে দিই যে আমরা এখন থেকে প্রত্যেক দিন দুপুর 2টোর সময় আপনি বাংলা অথবা সিটিপির ক্লাস পাবেন। বাংলা ক্লাসের সংখ্যা 4টে হয়তো থাকতে পারে এবং সিটিপির সংখ্যা কিন্তু 2টো থাকতে পারে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম। সিটিপি কাদের জন্য হয়ে থাকে, আবার প্রাইমারি বা অন্যান্য যে সকল সেক্টর টিচিং লেভেলের ফার্স্ট যে ধাপটা থাকে সেখানে কিন্তু আমরা সিটিপি কে পেয়ে থাকি। একটু চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির লেখককে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আমরা হঠাৎ করে কোথা থেকে এলাম, আমাদের এটা নবম শ্রেণীর প্রথম পাঠ্য। এটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন গিয়ে মুকুন্দরাম চক্রবর্তী। আপনি বইয়ে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে কি মুকুন্দ চক্রবর্তী। ঠিক আছে, আপনি বই যেটা দেখতে পারবেন কোনো কোনো জায়গায় মুকুন্দ চক্রবর্তী লেখা থাকবে, কোনো কোনো জায়গায় মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী কোথায় লেখা রয়েছে আপনি যদি বইয়ের একেবারে পেছনে চলে যান, যেখানে লিখিত পারিভাষিক লেখকের সম্পর্কে কিছু কথা রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন। তো আমরা মুকুন্দরাম চক্রবর্তী কিন্তু এখানে লেখক হিসেবে দেখি না কালিদাসকে, না অভিনন্দ সেনগুপ্তকে, না সত্যনারায়ণ চক্রবর্তীকে। সত্যনারায়ণ চক্রবর্তীকে আমরা কোথায় পেয়েছিলাম একটু বলবেন? একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যে প্রশ্নগুলো আপনাদের দিকে ছুড়ে দেবো। সত্যনারায়ণ চক্রবর্তীকে আমরা এই মুহূর্তে কোথায় পেয়েছি? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে যদি আরো কিছু তথ্য আপনাকে জানতে হয় আপনাকে প্রথম দিকে মনে রাখতে হবে যে আপনি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির লেখককে আপনি প্রথমেই পেলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া যে বিষয়টি মনে রাখতে হবে দেবী চণ্ডীর আদেশে কিন্তু এই ঝড় বৃষ্টিটি হয়েছিল। এখানে যে বিভিন্ন ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল, যা মঠ অট্টালিকা ভেঙে খানখান করা হয়েছিল, সেটি কে করেছিলেন? সেটি হনুমান করেছিলেন। কার আদেশে করেছিলেন? দেবী চণ্ডীর আদেশে করেছিলেন। যিনি লিখছেন তার নাম কি? কবি কঙ্কন হিসাবে কিন্তু তিনি লিখছেন এবং তিনি কিন্তু অম্বিকা মঙ্গল গান করছিলেন, এটুকুনি আপনাকে মনে রাখতে হবে। তার সাথে যেটা লিখতে হবে সেটা হচ্ছে গিয়ে ভাদ্র মাসে তালের সাথে কিন্তু তুলনা করা হয়েছে আহ কাকে? সেই শিলকে তুলনা করা হয়েছে। শিল কি? আকাশ থেকে পড়ে যেই শিলগুলো আমরা জানি বৃষ্টির সময় অনেক সময় দেখা যায় এমন ভাবে পড়ছে যেন মনে হচ্ছে ভাদ্র মাসে পড়ে থাকা তাল। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে 4 নম্বরে, সেটা হচ্ছে গিয়ে তারা বিপদে পড়ে আমাদের কিন্তু জৈমিনী ঋষিকে কিন্তু মনে করেছিলেন। যারা বিপদে পড়েছিলেন অর্থাৎ কলিঙ্গ দেশবাসীরা যখন বিপদে পড়েন তারা কিন্তু জৈমিনী ঋষিকে মনে করেছিলেন। এই প্রত্যেকটা বিষয় ছোট ছোট বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। অবশ্যই লাইনগুলো প্রত্যেকটা দেখে যেতে হবে, কারণ 2016 প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন 2016 প্রথম প্রশ্নই কিন্তু ছিল কবিতার লাইন। কলিঙ্গ দেশের থেকে কবিতার লাইন আপনাকে ড্যাশ হিসাবে দেওয়া হয়েছিল। মানে আপনাকে যদি আমি ধরে রাখি মেঘ কইল অন্ধকার, মেঘ কইল অন্ধকার, এটা যদি প্রথম লাইন হয়ে থাকে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। আমি যদি এরকম লিখে থাকি যে দেখিতে না পায় কেহ ড্যাশ আপনার, এই অংশটিকে হয়তো আপনাকে পূর্ণ করে করতে দিতে পারে। সেটি অঙ্গ হতে পারে, সেটি ভূমি হতে পারে, জমি হতে পারে,
বা হোয়াট এভার ইট ইজ, আপনাকে সঠিকটা কিন্তু অবশ্যই ডাকাতে হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে কবিতাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। বিষয়টা টাফ মনে হলেও বিষয়টা কিন্তু সত্যি। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির লেখক হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী এবং বাদ বাকিগুলো কিন্তু আমি আপনাদের জানালাম। পরের কোয়েশ্চেন আমরা দেখব ঈশান কোণ বলতে কোন কোণকে বোঝানো হয়ে থাকে। ঈশান কোণ বলতে আমরা সাধারণত উত্তর পূর্ব কোণকে বলে থাকি। আমরা এটা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির থেকে আমরা কিন্তু নিয়েছি। এরকম আপনি প্রচুর শব্দ পাবেন যেগুলো কিন্তু কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতার মধ্যে আপনি পাবেন, যেগুলোর অর্থ সাধারণত ভাবে আপনার না জানা থাকতে পারে। যেমন র কথার অর্থ কিন্তু ছুটে পালানো। যেমন চিকু, চিকু সাধারণত ভাবে আমরা কেশকে বুঝলেও এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যুৎ সমান কোনো বিষয়বস্তুকে কিন্তু বোঝানো হচ্ছে। বা হচ্ছে যে আরো এরকম বিষয়বস্তু রয়েছে যেগুলোর অর্থ আপনাকে কিন্তু স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করতে হবে এবং তার উপরে কিন্তু প্রশ্ন আসা সম্ভব, অর্থাৎ খুঁটিয়ে আপনাকে দেখতে হবে এবং তার জন্য আপনাকে কিন্তু ক্লাসেস গুলো দেখতে হবে যেখানে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আপনাদের সেখানে জানানো হয়েছে। তো ঈশান কোণের কথার অর্থ কি হলো? উত্তর পূর্ব কোণ। 3 নম্বর, আচ্ছা 3টা দুবার লেখা হয়ে গেছে, এটা বাদ। 3 নম্বর কি বলছে? চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? বীর হনুমান কিন্তু চণ্ডীর আদেশ পেয়েছিলেন। কিসের জন্য আদেশ পেয়েছিলেন বলে মনে করছেন? মনে করা হচ্ছে চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশে এই যে মঠ অট্টালিকা ভেঙে খান খান করছেন বীর হনুমান, সেটা কিন্তু চণ্ডীর আদেশে, এবং নদ নদীগুলো যেন চণ্ডীর আদেশে কিন্তু ধেয়ে যাচ্ছে এরকমটা মনে করা হচ্ছে। এটা মূলত ভাবে কবিতা লাইনের সাপেক্ষে কিন্তু আমরা হনুমানকে নেব, ঠিক আছে। একটু চলে যায় আমাদের 4 নম্বরের প্রশ্নে, কি বলছে? ধীবর বৃত্তান্তের উৎস কি? ধীবর বৃত্তান্তের আমরা লেখক সম্পর্কে মনে রাখবেন, আমরা যে লেখকের সম্পর্কে বলেছি ধীবর বৃত্তান্তের লেখক হিসাবে আমরা কালিদাসকে পেয়েছিলাম। কাকে পেয়েছি? কালিদাসকে পেয়েছি। আর যেটা মনে রাখবেন সেটা হচ্ছে কি, আমরা অভিজ্ঞান শকুন্তলমের অংশ থেকে, অর্থাৎ আপনাদের অভিজ্ঞান শকুন্তলমের যে মূল অংশ কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলমের থেকে, অভিজ্ঞান শকুন্তলম থেকে কিন্তু আমাদের ষষ্ঠ অংশ থেকে কিন্তু এই অঙ্কটিকে উদ্ধার করা হয়েছে বা নেওয়া হয়েছে। তার সাথে সাথে যেটা মনে রাখবেন, এটি যেটি তর্জমা করেছিলেন তিনি হচ্ছে গিয়ে সত্যনারায়ণ চক্রবর্তী। আপনাদের একটু আগেই আমি এই প্রশ্নটা করেছিলাম। সত্যনারায়ণ চক্রবর্তী ইনি তর্জমা করেছেন। তার সাথে সাথে যেটা মনে রাখতে হবে, এখানে কে কে রয়েছেন। এখানে আমাদের প্রচুর মানুষজনকে বা চরিত্রকে আমরা পাবো। সেখানে আপনি অ্যাজ আ চরিত্র হিসেবে যারা প্লে করছে তাদের ক্ষেত্রে আপনি শ্যালককে দেখতে পারবেন, প্রথম রক্ষীকে দেখতে পারবেন, দ্বিতীয় রক্ষীকে দেখতে পারবেন। শ্যালক, রাজাকে দেখতে পারবেন, রাজা বলতে রাজা দুষ্যন্তকে দেখতে পারবেন। তারপরে রাজা কিন্তু চরিত্র হিসাবে রোল প্লে করছে না, এটা আপনাকে মনে রাখতে হবে। কিন্তু চরিত্র হিসাবে যারা রোল প্লে করছে তারা হচ্ছে গিয়ে প্রথম রক্ষী, আহ দ্বিতীয় রক্ষী, দ্বিতীয় রক্ষী। তারপরে যাকে আপনি পাবেন সে হচ্ছে যে আমাদের ধীবর। ধীবরকে এখানে বিভিন্ন নামে পাবেন, আপনি পুরুষ নামে পাবেন, কোথাও গিয়ে জেলে নামেও পেতে পারেন, ঠিক আছে। এবং গল্পটি মূলত এরকম ছিল যে শচীতীর্থে শকুন্তলার আংটি হারিয়ে যাবার পরে এই ধীবর কিন্তু একটি রুই মাছের থেকে, এটাও আপনার মনে রাখতে হবে, কোথা থেকে পেয়েছিল? একটি রুই মাছের থেকে মণিখচিত আংটি কিন্তু সে পেয়েছিল। রুই মাছটি তার জালে ধরা পড়েছিল এবং সেটি যখন সে বাজারে মূল্য বিক্রয় করতে যায় তখন কিন্তু রাজার এই রক্ষীরা কিন্তু তাকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে রাজদরবারে কিন্তু নিয়ে আসে। তো আমরা যে বিষয়গুলো মনে রাখবো সেগুলো হচ্ছে এটাই। আর মূলত ভাবে প্রথম এবং দ্বিতীয় রক্ষী মূলত ভাবে জুনক এবং সূচক নামে কিন্তু পরিচিত ছিল। একটু আমরা জেনে নিলাম তাহলে ধীবর বৃত্তান্ত উৎস কি ছিল। অভিজ্ঞান শকুন্তলম, ঠিক আছে। কোনো শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা, শুধু শকুন্তলা বা অভিজ্ঞানম এটার কিন্তু নাম নয়, অভিজ্ঞান শকুন্তলম কিন্তু এটির নাম ছিল এবং এটি ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছিল। তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী, লিখেছেন হচ্ছে কালিদাস। ষষ্ঠ অঙ্কের অংশ ধীবর, শ্যালক প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, এরা ছিল আমাদের মূলত চরিত্র। এছাড়া যেগুলোকে মনে রাখবেন সেটা হচ্ছে শকুন্তলা যে আংটি ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের শচী তীর্থে কিন্তু হারিয়ে গিয়েছিল বা অঞ্জলি দেবার সময় জলে কিন্তু পড়ে যায়। এছাড়া দুর্বাসা মুনিকে, কণ্ঠ মুনিকে, দুষ্যন্তকে, তার সাথে শকুন্তলাকে মনে রাখবেন। এবং তার সাথে আপনার পক্ষে যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, যে সখী ঋষি দুর্বাসার কাছে, যে সখী ঋষি দুর্বাসার কাছে সাপ মোচনের জন্য প্রার্থনা করে,
প্রার্থনা করে তিনি কে, অর্থাৎ তার নাম কি? অবশ্যই প্রশ্নের উত্তর কিন্তু দেবেন কমেন্ট বক্সে। একটু 5 নম্বরের প্রশ্নে চলে যাই। কলিঙ্গ সমরে সকল লোক যে জৈমিনী, জৈমিনী একজন ঋষির নাম, ওখানে জৈমিনী বানানটা মেবি ভুল আছে। সমরে কথার অর্থ কি? মনে রাখবেন সমরে কথার অর্থ হচ্ছে স্মরণ করা। এটা মুকুন্দরাম চক্রবর্তীর আমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে নেওয়া হয়েছে। এটা একটি কবিতার লাইন, যেখানে দেখা যাচ্ছে কলিঙ্গ দেশবাসী কিন্তু ভয়ে বা বিপদে পড়ে ঋষি জৈমিনীকে স্মরণ করতে বসেছেন, কারণ তাদের সেখানে দেবী চণ্ডীর আদেশে ভয়ঙ্কর রকম ঝড় বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির তারা সম্মুখীন হয়েছে। আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। রাজা এবং শকুন্তলা দুষ্মন্তের বিয়ে কোথায় হয়েছিল? মূলত ভাবে আমরা দেখতে পারি তপবনে কিন্তু শকুন্তলাকে রেখে যায়, এবং মনে করা হয় ওই পাঠ্যের নিচের অংশ দেখে যেটা কিন্তু তপবনেই হয়েছিল, অর্থাৎ তাদের বিবাহ কিন্তু তপবনেই হয়েছিল বলে মনে করা হচ্ছে। 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। আর যেগুলো বিষয়গুলো আপনারা মনে রাখবেন সেগুলো আমি একবার বলে দিয়েছি, অবশ্যই আপনারা কিন্তু বারবার করে সেগুলোকে মাইন্ড করতে থাকবেন, সেগুলোকে রিকল করতে থাকবেন। একটু 7 নম্বরের প্রশ্নে চলে যাই। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় তোকে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কোনো একজন মানুষ এ সম্পর্কে বলেছেন। এটি যেটা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত কার লেখা? ধীবর বৃত্তান্ত কিন্তু আপনার মনে হতে পারে এটি তো বাচ্চাদের মতো পড়ানো হচ্ছে, এগুলো তো কোনো দরকার নেই। অবশ্যই দরকার আছে। আপনি যখন পরীক্ষার খাতায় এই সকল প্রশ্ন দেখতে পারবেন, আমরা ছোট ছোট বিষয়গুলো না ভীষণ স্কিপ করে যাই। আপনি যদি খুব বিশ্বাস বেশি প্র্যাকটিসের মধ্যে থাকেন, বিষয়গুলো কিন্তু আপনার মাথায় থেকে যায় কোথাও। আপনি যখন এই ক্লাসেসগুলো দেখবেন এবং মাথায় রাখবেন, দেখবেন সেগুলো আশা করছি আপনাদের জন্য উপকারী হবে। যেটি থেকে নেওয়া হয় সেটা হচ্ছে ধীবর বৃত্তান্ত। লিখছেন কে? কালিদাস। তর্জমা কে করেছেন? তর্জমা করেছেন আমাদের সত্যনারায়ণ চক্রবর্তী। এখানে যিনি বক্তৃতাটি দিয়েছিলেন তিনি, অর্থাৎ বক্তা যে ছিল, অর্থাৎ আপনার তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে, এটি বলেছিল হচ্ছে দ্বিতীয় রক্ষী। এবং তোকে বলতে এখানে ধীবরকে বোঝানো হয়েছিল, অর্থাৎ সেই জেলেকে বোঝানো হয়েছিল। এক এক জায়গায় কিন্তু এই ধীবরকে পুরুষ হিসাবেও কিন্তু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, মাথায় থাকবে কি কি বললাম। 8 নম্বর বলছে ধীবরের জালে যে মাছ ধরা পড়েছিল, আমরা একটু আগেই পড়েছি ধীবরের জালে কিন্তু আমাদের রুই মাছ কিন্তু ধরা পড়েছিল, তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে যেটা রাখতে হবে সেটা হচ্ছে প্রথম রক্ষীর নাম। খুব ভালো করে মাথায় রাখবে, এখানে দুজন রক্ষীকে আমরা পেয়েছি। প্রথম রক্ষীকে পেয়েছি এবং দ্বিতীয় রক্ষীকে পেয়েছি। প্রথম রক্ষীকে আমরা কি নামে পেয়েছি সেটুকুনি আমাদের দেখতে হবে। আমরা কিন্তু একে সূচক নামে পেয়েছি এবং দ্বিতীয় রক্ষীকে আমরা জানুক নামে পেয়েছি। একটুখানি দেখে তারপরে কিন্তু আমাদের পড়তে হবে। 10 নম্বরে চলে যায়। ইলিয়াসের প্রতিবেশী করুণা হয়েছিল। ইলিয়াস গল্প থেকে এটি নেওয়া হয়েছে এবং এটি কার লেখা? এটি কিন্তু লিও টলস্টয়ের লেখা। কার লেখা? লিও টলস্টয়ের লেখা। 150, 200 এবং 1200 গরু, ঘোড়া এবং আমাদের ভেড়া আর পালকে কিন্তু তৈরি করেছিল, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এবারে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তার পরবর্তী সময় তার কিন্তু বিষয়পত্র সম্পত্তি সব পড়ে যেতে শুরু করে, এবং দেখা যায় তার 2 ছেলে ছিল, তার মধ্যে বড় ছেলেটি মারামারিতে মারা যায় এবং ছোট ছেলেটি কিন্তু বাড়ি ছেড়ে চলে যায়, তাকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ সে ঝগড়াটে একটি বউকে বিয়ে করে এনেছিল। এবং যে একটা মেয়ে ছিল সেটাও কিন্তু তার পরবর্তী সময় মারা যায়। তার পরবর্তী সময় তারা যখন সমস্ত বিক্রি করে দিয়ে সর্বশান্ত হন, তখন তার প্রতিবেশী শাম সেমাগির প্রতিবেশী মোহাম্মদ শাহ কিন্তু তাকে কিন্তু আশ্রয় দিয়েছিল, অর্থাৎ আমাদের যে ইলিয়াস চরিত্র রয়েছে এবং তার স্ত্রী শাম সেমাগি, এই দুজনকে কিন্তু আশ্রয় দিয়েছিল। এই বুড়ো বুড়ি বলতে কিন্তু তাদেরকেই বোঝানো হয়েছে, তাদের কথা বলতে গিয়ে কিন্তু আমরা এতগুলো কথাকে কিন্তু বলেছি। ইলিয়াসের করুণা হয়েছিল, ইলিয়াসের প্রতিবেশীর করুণা হয়েছিল। প্রতিবেশীর নাম যদি আপনি মনে রাখতে চান, তিনি হচ্ছেন গিয়ে মোহাম্মদ শাহ। ঠিক আছে, এবং যে বুড়ো বুড়ির কথা বলা হচ্ছে সে কি ইলিয়াস, শামসীমা কি, সূচক, জানু, ইলিয়াস, মোহাম্মদ শাহ বাসকি। মনে রাখবেন ইনি কিন্তু ইলিয়াস এবং শামসীমা কি। শামসীমা কি হচ্ছে ইলিয়াসের স্ত্রী। 35 বছর পরে তার ঘোড়ার সংখ্যা কত হয়েছিল? এই সংখ্যাটাই আমি আপনার থেকে জানতে চাইছিলাম। মূলত ভাবে আমরা 200 কিন্তু তার কাছে ঘোড়াকে কিন্তু দেখতে পাই, বা অনেক জায়গায় আপনি ঘোড়কি শব্দটিকেও দেখতে পারবেন। এখানে মাথায় রাখবেন কি কি মাথায় রাখবেন। ইলিয়াস গল্পটি কে লিখেছিল? লিও টলস্টয় লিখেছিল। 35 বছর পরে কে বৃহৎ একটি অংশ? সে হচ্ছে কি আমাদের ইলিয়াস। ইলিয়াসের স্ত্রীর নাম শামসেমাগি, তার 2জন ছেলে এবং 1জন মেয়ে ছিল। 35 বছর পরে সে 200 ঘোড়া করেছিল, 150 গরু মোষ করেছিল এবং 1200 ভেড়ার পাল তৈরি করেছিল। এটা মাথায় রাখতে হবে আপনাকে। সে উত্তর প্রদেশে বসবাস করতো, তিনি একজন বাস্কির ছিলেন। এছাড়া তর্জমা যিনি করেছিলেন তিনি মনীন্দ্র দত্ত কিন্তু ছিলেন। এই বিষয়গুলো আপনাকে কিন্তু কিছু কিছু বিষয়, এবং তার প্রতিবেশীর নাম মোহাম্মদ শাহ কিন্তু ছিল। এই কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
দাম গল্পের বক্তাকে, এর পরবর্তী অংশতে আমরা দাম গল্পে চলে আসছি। দাম গল্পের বক্তা বলতে যিনি পুরো দাম গল্পটা নিজের মতো করে লিখছেন, যিনি বলছেন, তিনি বক্তার কথা বলা হচ্ছে, মাথায় রাখবেন। আমরা বক্তার নাম একেবারে শেষের দিকে পাই, তিনি কিন্তু সুকুমার, ঠিক আছে? তিনি কি সুকুমার আর লিখেছিলেন। তারপর 13 নম্বরের প্রশ্নে আমরা যেটা পাবো সেখানে কি দেখা যাচ্ছে দেখো। 13 নম্বর প্রশ্ন একটু দেখবে, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, কার দোরগোড়ায় এহেন কথা লেখা ছিল? মাস্টারমশাই স্কুলের দোরগোড়ায়, সুকুমারের দোরগোড়ায়, নাকি প্লেটোর দোরগোড়ায়? মনে রাখবে প্লেটোর দোরগোড়ায় এহেন উক্তি লেখা ছিল। এছাড়াও যেখানে লেখা ছিল স্বর্গের দোরগোড়ায় কিন্তু লেখা ছিল যারা অঙ্ক জানে না তাদের কিন্তু প্রবেশ নিষিদ্ধ। কথা কে বলেছিলেন? এটা কিন্তু সুকুমারের মাস্টারমশাই বলেছিলেন। সুকুমার কে ছিলেন? আমাদের সেই বক্তা যিনি কিন্তু পুরো দাম গল্পটাকে বলছেন, এবং যিনি মাস্টার মশাই ছিলেন তার অঙ্ক বিষয় হিসাবে ছিল। অঙ্কে কিন্তু সুকুমার ভয় পেত, কিন্তু সুকুমার বাংলার কলেজের শিক্ষক ছিলেন, বাংলা বিষয় শিক্ষক ছিলেন, কলেজে পড়াতেন তিনি। এবং আরো যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তিনি পত্রিকায় যে লেখাটি জমা দিয়েছিলেন তার জন্য তাকে 10 টাকা কিন্তু দক্ষিণা দেওয়া হয়েছিল। এই কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া যিনি লিখছেন তিনি আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি প্রশ্নগুলো করবেন বা করছেন। আশা করছি আপনাদের প্রশ্নগুলো আপনাদের প্রত্যেকটা বিষয়কে রিকল করতে সাহায্য করবে এবং আপনাদের হেল্প হবে। তো আজকের ভিডিওটি এই অবধি থাকবে। আপনারা প্রত্যহ এবার থেকে, অর্থাৎ প্রত্যেক দিনই আপনারা এবার থেকে 2টোর সময় ক্লাস আপলোড হতে দেখতে পারবেন, অর্থাৎ 2টো PM, দুপুর 2টোর সময় প্রত্যেক দিনই বাংলা বা সিডিপির বাংলার 4টে থাকবে, সিডিপির 2টো ক্লাসেস থাকবে। এইটুকুনি আমি আপনাদের বলতে পারি। মূলত এগুলো রেকর্ডেড ভার্সনে যাবে, কারণ লাইভ ভার্সনে আপনাদের সাথে ক্লাস নিতে গেলে, কারণ ক্লাসের অনেকটা সময় লাগবে। যদি সেরকম একটা পর্যায়ে পৌঁছানো যায় অবশ্যই আপনাদের সঙ্গে লাইভ ক্লাস নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা কাজ করতে পারবো। কিন্তু তার আগে পর্যন্ত রেকর্ডেড ভার্সনে ক্লাসগুলো দেখুন, নিজেদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান এবং সকলে খুব ভালো থাকুন। আশা করছি ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই আজকের ক্লাস এই অবধিই থাকবে। দেখা হচ্ছে নেক্সট বাংলা বা সিরিজের কোনো ক্লাসে। আজকের ক্লাস এই অবধি।